আপনি যখন বাইকের ট্যাঙ্কি ওয়াশ করবেন, আপনার ফুয়েল পাম্প ওয়াশ করবেন এবং ভালো পাম্প থেকে তেল নেবেন, তখন দেখবেন আপনার বাইকের এক্সস্টের সাউন্ডও চেঞ্জ হয়ে যাবে এবং প্রথম দিকে যে মিষ্টি সাউন্ডটা পাইতেন ওই সাউন্ডটা আবার ফিরে আসবে, যেটা আলহামদুলিল্লাহ এখন আমি পাচ্ছি। আর এই বাইকটা প্রথমেই বলছি যে এই বাইকটা অত্যন্ত লো মেনটেন্যান্স একটা বাইক। আপনি আজাইরা কোনো প্যারা নেওয়ারই দরকার নেই, আপনাকে কোনো ধরনের প্যারা দিবেও না, আপনি হ্যাসেল ফ্রিভাবে এই বাইকটা রাইড করতে পারবেন। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর এখন আসছে হচ্ছে আমার মোটরসাইকেলের পার্কিংয়ে, মানে আমাদের বাসার নিচে। আর আমাদের পার্কিংয়ে কিছু অদ্ভুত ঘটনা ঘটে। এই যে আমার মোটরসাইকেলটা হচ্ছে এইখানে, এরপরে এই পাশে একটা মোটরসাইকেল রাখা আছে, আর এই সাইডে একটা মোটরসাইকেল রাখা আছে। আর এটা হচ্ছে আমাদের ট্রান্সমিটারটা নতুন সেট করা হয়েছে, আর ট্রান্সমিটারের পুরনো জিনিসপত্রগুলো এইখানে আছে। মূলত এই ট্রান্সমিটারগুলো এখানে থাকার কথা না, এগুলোকে এখান থেকে নিয়ে গেলে আবার আমাদের পার্কিংটা আগের মতো ফ্রেশ হয়ে যাবে। ঘটনা আসলে এগুলো নিয়ে না, ঘটনা যেগুলো নিয়ে সেটা হচ্ছে আমি মোটরসাইকেল কিনছি অলমোস্ট 2015 সালে। তখন থেকে আমি সবসময় বিল্ডিংয়ের এই পাশটাতে, মানে এই সাইডটাতে আমি মোটরসাইকেলটা পার্ক করি। আর এই জায়গাটাতে যেখানে পার্ক করছি সেখানে হচ্ছে আমার এক কলিগ, সে তার মোটরসাইকেলটা পার্ক করতো। এখন বিষয়টা হচ্ছে আমাদের বিল্ডিংয়ে কিছু আগন্তুক লোকজন আসছে, আর আগন্তুক লোকজনগুলো এসে তারা তাদের মন মতো মোটরসাইকেল পার্কিং করে, যে কারণে আমাদের এই যে 10 বছরের মোটরসাইকেল পার্কিংয়ের যে ক্যারিয়ার, সে ক্যারিয়ারটাও তাদের জন্য নষ্ট হয়ে যেতেছে। যে কারণে এখন আমরাও যেখানে জায়গা পাই সেখানে মোটরসাইকেল পার্ক করি। যেমন আমার মোটরসাইকেলটা পার্ক করছি এই জায়গাটাতে, এখানে একজন করছে, ওইখানে একজন করছে, আর বাকি জায়গাগুলো ফাঁকা আছে। আর আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমার বাইক সার্ভিসিং করার পরে আলহামদুলিল্লাহ বাইকের মাইলেজ এখন যথেষ্ট ভালো পাচ্ছে। চলেন আপনাদেরকে বর্তমানে রিডিং কত দেখাচ্ছে মাইলেজ সেটাই শো করাই। সার্ভিস করার পরে আমার মোটরসাইকেলের এভারেজ মাইলেজ এখন শো করতেছে 42। আর আরেকটা জিনিস দেখায়, সেটা হচ্ছে আমার এক্সস্টের সাউন্ড। যদিও ওই মোটরসাইকেল হচ্ছে আন্ডারবেলি এক্সস্ট, এই যে এক্সস্টের সাউন্ড শোনানোর একটা ঘটনা আছে। ঘটনাটা চলেন যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করি। আর হ্যাঁ, আজকে মিরপুরের দিকে যাব, মিরপুরে কাজ আছে। প্রতিদিন আমি মিরপুরেই যাই মোটরসাইকেল নিয়ে বের হয়ে, ঢাকা শহরের আশেপাশে আবার যাওয়ার তেমন জায়গা নেই মিরপুর ছাড়া। আর যেতে যেতে আপনাদের সাথে আলোচনা করব যে N160 আমার এই 8000 কিলো চলাচলে আমি কী কী জিনিস মেনটেনেন্স করছি, আর আপনারা যদি কেউ নতুন N160 কিনেন তাহলে আপনারা কী কী জিনিস মেনটেনেন্স করবেন। লাস্ট ভিডিওতে আমি বলছিলাম যে আমার বাসা থেকে মিরপুরে যাওয়ার দুইটা রাস্তা আছে, একটা হচ্ছে শাহবাগ দিয়ে আর একটা হচ্ছে ধানমন্ডি দিয়ে। আর শাহবাগ দিয়ে যেতে অনেকখানি রাস্তা ঘুরে যেতে হয়। আমি যদি আমার অফিসে থাকি, শাহবাগে থাকি, তাহলে শাহবাগ থেকে মিরপুরে যাওয়াটা ইজি ওই রাস্তাটা দিয়ে, কারণ বাজার হয়ে, বিজয় সরণি, সিগন্যাল, কারণ বাজার, বাংলা মোটর হয়ে ওই দিক দিয়ে। আর যদি আমি আমার বাসায় থাকি তাহলে বাসা থেকে ধানমন্ডি হয়ে যাওয়াটা কম কষ্টদায়ক, কারণ দুই পাশের রাস্তায় ভয়ঙ্কর লেভেলের জ্যাম পাওয়া যায়। তাই আমি বাসায় থাকলে চেষ্টা করি এই রোডটাই ব্যবহার করার জন্য। এদিক দিয়ে জ্যাম কম সেটা না, বাট এদিক দিয়ে রাস্তা কম। আবার আসার সময় এদিকের রাস্তাটা বেশি জ্যাম থাকে, তখন আবার আমি কারণ বাজার দিয়ে আসি। আর এই যে দেখছেন আমাদের ইলেকট্রিক ভেহিকেল দিয়ে আমাদের ঢাকা শহর সয়লাভ হয়ে গেছে, চারিদিকে খালি ইভি আর ইভি। শুধু পার্থক্য হচ্ছে আমরা চাইছিলাম 2 চাকার ইভি, আর আমরা পাইছি 3 চাকার ইভি। এই দেখছেন কত বড় গাড়ি, ফুল ফ্যামিলি এক ইভিতে উঠতে পারবে। স্বপ্ন এখন ঘরের পাশে। যাই হোক, এখন কাজের কথায় আসি। আজকে আপনাদের সাথে মিরপুর যেতে যেতে কথা বলবো যে আমার N160 বাইকটা চলছে হচ্ছে 7800 কিলোর মতো। দাঁড়ান দেখায়নি কত কিলো চলছে। 7865 কিলো চলছে। আর 7865 কিলো চালাতে যে
আমি বাইকটা কিভাবে মেনটেনেন্স করছি সেই বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব। এই জায়গাটা রাস্তা ফাঁকা দেখলে না মনটা ভালো হয়ে যায়, কিন্তু ঘুরার পরে যখন দেখি বাম পাশে বিশাল বড় জ্যাম, তখন আবার যেই লাউ সেই কদুই মনে হয়। আমার মোটরসাইকেলটা আমি কিনেছিলাম আজ থেকে অলমোস্ট প্রায় 1 বছর আগে, মানে গত বছর আগস্টের 1 তারিখে। মোটরসাইকেলটা কিনতে একটু আমার বেগ পেতে হয়েছিল, কারণ ওই সময় আমি কোন বাইকটা কিনবো, মানে সিবিআর থেকে সুইচ হওয়ার পরে একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছিলাম যে কোন বাইকটা কেনা উচিত। তখন আমি অনেক চিন্তাভাবনা করে পালসার N160টা চয়েস করি। এখন আবার আপনারা বলবেন যে ভাই সিবিআর থেকে আপনি পালসার N160তে কেন নামলেন? আসলে ঘটনা হচ্ছে ভাই, ওই টাইমে আমার একটু টাকা পয়সার ক্রাইসিস ছিল, যে কারণে আমার সিবিআরটা সেল করে দিতে হয়েছে। তখন চিন্তা করলাম সিবিআর থেকে নেবেই হুট করে একটা বাইক আমি যে কিনবো, সেটা তো আমাকে বুঝে শুনে কিনতে হবে। আর এই বুঝে শুনে কিনতে যেয়ে আমি তখন পালসার N160টা চয়েস করি। কিন্তু বিপত্তিটা ঘটে যখন আমি একটা সেকেন্ড হ্যান্ড ইউজড N160 কিনতে যাই, কারণ আমার প্ল্যানই ছিল যে আমি বাইকটা কিছুদিন চালিয়ে তারপর আবার সেল করে দেবো। যে কারণে নতুন অবস্থায় যদি আমি কিনি তাহলে তো আমাকে সেল করার সময়টা ভালো টাকার ড্যামারেজ দিতে হবে। তখন আমি সেকেন্ড হ্যান্ড মার্কেটগুলোতে খুঁজতে শুরু করি, ফেসবুক মার্কেট প্লেস, ফেসবুকের বিভিন্ন গ্রুপ, মিরপুরে বিভিন্ন শোরুমগুলোতে একটু পরে গেছি। প্রথম থেকে মার্কেট প্লেসে আর ফেসবুকে বিভিন্ন গ্রুপে খোঁজা শুরু করলাম। আমি অলমোস্ট প্রায় 20টার বেশি N160 পেয়েছি, কিন্তু একটারও ফার্স্ট মালিককে খুঁজে পাই নাই। গাড়ি প্রতি ক্ষেত্রে ফার্স্ট মালিকের নামেই আছে, কিন্তু সেকেন্ড মালিক একজন চালাচ্ছে, মানে আমি কিনলে সেটা থার্ড মালিক হব। বর্তমানে বাংলাদেশের মালিকানা পরিবর্তন করার যে হ্যাসেল, এই হ্যাসেল নিয়ে নতুন করে কেউ মালিকানা পরিবর্তন করতে চায় না। তাই আমার মতো যারা প্ল্যান করে যে অল্প কিছুদিন চালাবে, অল্প কিছুদিন চালিয়ে আবার সেল করে দেবে, তখন তারা এই গাড়িটা তাদের নিজেদের নামে করে না। তখন দেখা যায় গাড়িটা সেই ফার্স্ট মালিকের নামেই থেকে যায়। দেখছেন অবস্থা, প্রত্যেক মোড়েই বিশাল অঙ্কের জ্যাম। কিন্তু আমি সেই ফার্স্ট মালিকের বাইক সেকেন্ড মালিকের কাছ থেকে কিনতে আগ্রহী ছিলাম না। অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু পেলাম না একজন ফার্স্ট মালিক যে কিনা বাইকটা নিজে রাইড করতেছে এবং তার হাতের থেকে আমি বাইকটা নিব। আবার এদিকে বাইক ছাড়া আমি বেশি দিন টিকতেও পারতেছিলাম না। আমার অফিস যাওয়া আসা, মিরপুর যাওয়া আসা সব কিছু বন্ধ হয়ে গেছিলো। তখন বাধ্য হয়ে একদম নতুন ব্র্যান্ড নিউ আমি এই বাইকটা কিনে ফেলাই। আর আমার পছন্দ ছিল রেড কালারটাও পাচ্ছিলাম না, যে কারণে অনেক খোঁজাখুঁজি করে মালিবাগের একটা শোরুম থেকে আমি এই রেড কালারের পালসার N160 বাইকটা নিয়েছি। রেড কালার নেওয়াটার একটা মেন উদ্দেশ্য ছিল, আর সেই উদ্দেশ্যটা কি সেটা জ্যাম থেকে পার হয়ে বলতেছি। রেড কালারের পালসার N160 নেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে ছবি তোলা, কারণ রেড কালারের বাইক দিয়ে যদি ছবি তোলা হয় না, ছবিটা কিন্তু একদম চকাচক হয়, মানে জোস লাগে আর কি ছবিটা। আমি মোটরসাইকেল চালাই 2015 সাল থেকে রেগুলার, কারণ 2015 সালে আমি প্রথম নিজের টাকা দিয়ে মোটরসাইকেল কিনছি। আর এই 2015 সাল থেকে আজকে 2025 সাল, অলমোস্ট প্রায় 10 বছর হয়ে গেছে। আর এই 10 বছরে আমি যতগুলো ছবি মোটরসাইকেলের মধ্যে সাথে তুলছি, এই 10 বছরে আমি মোটরসাইকেলের সাথে যতগুলো ছবি তুলছি তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ছবি হচ্ছে এইটা। এটা বেস্ট হওয়ার মেন কারণটা হচ্ছে রেড কালারের বাইক। আসলে লাল কালারের ছবি ফুটেও বেশি। যাই হোক, পছন্দ করে তো বাইক কিনলাম, এখন বাইকটাকে তো মেনটেনেন্স করতে হবে। তাই এখন আপনাদের সাথে শেয়ার করি আমি এই 7800 কিলো চলা পর্যন্ত কীভাবে আমার N160টাকে মেনটেনেন্স করছি। মজার বিষয়টা হলো, আমি যেদিন বাইকটা কিনছি সেদিন বাইক কিনতে গেছিও ঝুম বৃষ্টিতে, এবং বাইক কিনে যখন বাসায় ফেরত আসছি তখনও ঝুম বৃষ্টি। আর যাওয়ার সময় তো গাড়িতে করে গেছিলাম, যে কারণে বৃষ্টির পানি গায়ে লাগে নাই। আর বাইক কেনার পরে অলমোস্ট প্রায় 2 ঘন্টা আমি শোরুমে বসেছিলাম বৃষ্টি থামার জন্য, যে আমার নতুন মোটরসাইকেলটা বৃষ্টিতে ভিজাবো না। কিন্তু আর ধৈর্যও মানতেছিল না, বৃষ্টিও শেষ হচ্ছিল না। তখন এই বৃষ্টির ভিতরেই আমি আমার N160টাকে নিয়ে বের হয়ে যাই। প্রথমে আমি পাম্পে গেছিলাম, মৎস্য ভবনের এখানে একটা পাম্প আছে, ওই পাম্পে এসে আমি আমার বাইকে ফুল ট্যাঙ্ক ফুয়েল লোড করছিলাম। এরপরে আবার বৃষ্টিতে ভিজতে ভিজতে আমি বাসায় চলে আসি। আর বাইকটা কেনার প্রথম দিন থেকে যে বৃষ্টিতে ভিজা শুরু হয়েছে, আজও এই বাইক নিয়ে আমি বৃষ্টিতেই ভিজা হয়েছে বেশি। ট্যুরে গেলেও বৃষ্টিতে ভিজছি, ঢাকায় অফিসে যাওয়ার সময় বৃষ্টিতে ভিজছি, আবার ঢাকার আশেপাশে গেলেও ওই সময় বৃষ্টিতে ভিজা হয়েছে। যে কারণে আমি আমার বাইকের টপ বক্সের মধ্যে সবসময় 2টা জিনিস রেখেই দিই। এর একটা হচ্ছে WD-40, আর সেকেন্ড জিনিসটা হচ্ছে বাইকের চেইন লুপ। বৃষ্টিতে বেশি পরিমাণ কাদা ছিটে এবং চেনের ময়লাটা খুব বেশি পরিমাণ ধরে, তাই আমি যখনই সুযোগ পাই যে কোনো একটা ওয়াশের দোকানে যে চেনটাকে জাস্ট ক্লিন করে নিই, ক্লিন করে আমি
চেন লুপ করে ফেলি। যখনই সুযোগ পাই মোটরসাইকেলটা একটু মুছে টুছে এটার যে লোহার পার্টগুলো আছে ওগুলোতে WD-40 মেরে দিই। আর আমার এই N160 ট্যাঙ্কিতে তো জং ধরার একটা বাতিক আছে, যে কারণে আমি জং যাতে ট্যাঙ্কিতে না ধরে সেজন্য WD-40 সবসময় ক্যারি করি, বা পিছনে না থাকলেও আমি বাসায় একটা রাখি। যখনই বন্ধের দিন সুযোগ পাই বাইকটা একটু মুছামুছি করি, তখন WD-40 মেরে একটু ভিতরটা ট্যাঙ্কির মুখটা এগুলো একটু ক্লিন করে রাখি, যাতে সব সময় আমার বাইক জং মুক্ত থাকে। এই জিনিসটা অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে, কারণ বর্ষাকালে বাইকে জং ধরার কিন্তু একটা বেশ ভালো রকমের প্রবণতা থাকে, তাই এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। যাই হোক, এরপরে আসি গাড়ির আদার্স মেনটেনেন্স। আমি যদি আপনাদেরকে বলি যে 160 সিসির ভিতরে সব থেকে লো মেনটেনেন্সের একটা বাইক হচ্ছে বাজাজ পালসার N160। এটা আপনারা অনায়াসে বিশ্বাস করতেই পারেন, কারণ নিজের বাইক তাই বলতেছি না, আমি তো বাইক নিয়ে রেগুলার ভিডিও বানাই। আপনিও চাইলে আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। এই বাইক নিয়ে আমার যদি কোনো ভোগান্তি হয়ে থাকে সেটাও আমি ভিডিওতে শেয়ার করছি, কারণ এর আগে যতগুলো বাইক নিয়ে আমি যে পরিমাণ ভোগান্তিতে পড়ছি সব কথাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আলহামদুলিল্লাহ, এই 7870 কিলো চালানোতে এই বাইকের কোনো ভোগান্তি হয় নাই। তার একমাত্র কারণ আমি এটার সার্ভিসগুলো ঠিক টাইম মতো মেনটেন করছি। এবং মজার বিষয়টা হচ্ছে পালসার N160তে আপনারা 2 বছর অথবা 20,000 কিলোমিটার যেটা আগে আসবে সেইটার একটা ওয়ারেন্টি পাবেন আপনার বাইকের। তবে শর্ত হচ্ছে অবশ্যই বাইকের সার্ভিসগুলো প্রপারলি মেনটেন করতে হবে। বাইকের 4টা ফ্রি সার্ভিস আছে এবং 4টা পেইড সার্ভিস আছে। এই ফ্রি সার্ভিস আর পেইড সার্ভিসগুলো সময় মতো আপনাকে নিতে হবে। সময় মতো বলার কারণটা হচ্ছে বাইকের যে ম্যানুয়ালটা আছে, ম্যানুয়ালের মধ্যে লেখা আছে যে কয় মাস অথবা কত হাজার কিলোর মধ্যে ওই সার্ভিসটা নিতে হবে। আপনি যদি কোনো সার্ভিস মিস করেন তাহলে পরবর্তীতে আপনি সার্ভিস সেন্টারে গেলে আপনারা পরবর্তীতে সার্ভিস সেন্টারে গেলে যে সময় আপনি যাবেন ওই সময় আপনার যে সার্ভিসটা আছে ওই সার্ভিসটা সার্ভিস সেন্টার থেকে কাউন্ট করবে, কারণ তারা এই সার্ভিসগুলোকে একদম অনলাইনে তাদের সফটওয়্যারে মেনটেন করে, যে কারণে ডেটের সাথে সার্ভিসের অবশ্যই মিল থাকতে হবে। আর কোনো কারণে যদি আপনি অফিসিয়াল সার্ভিসগুলো ঠিকমতো না দেন তাহলে কিন্তু আপনার বাইকের ওয়ারেন্টি আপনি ক্লেম করতে পারবেন না। এখন এত ভালো বাইক ওয়ারেন্টি কেন ক্লেম করবেন ভাই? পৃথিবীতে সব কিছুই ভালো আবার সব কিছুই খারাপ। বাইক তো যথেষ্ট ভালো, কিন্তু বাইকের কি সমস্যা হইতে পারে না? বাইকের ট্যাঙ্কে তো মরিচা ধরতে পারে, তখন ট্যাঙ্কের একটা ওয়ারেন্টি আপনার ক্লেম করতে হবে। তাছাড়া বাইকের ইঞ্জিন পার্টসের কিছু কিছু সাইট আছে যেগুলো আপনি ওয়ারেন্টির মধ্যে পাবেন, কিন্তু ওই ওয়ারেন্টিগুলো ক্লেম করতে গেলে আপনাকে প্রপার বাইকটা মেনটেনেন্সের উপরে রাখতে হবে, যে কারণে আপনারা সবসময় বাইকটা মেনটেনেন্স করবেন। যে কারণে চেষ্টা করবেন সবসময় টাইমলি সবগুলো সার্ভিস করানো, ফ্রি সার্ভিস এবং পেইড সার্ভিস। যেমন আমার বাইকে 4টা ফ্রি সার্ভিস শেষ, এরপরে একটা আমি পেইড সার্ভিসও করিয়েছি। পেইড সার্ভিস ওরা নেবে হচ্ছে 700 টাকা, এবং পেইড সার্ভিস আপনাকে করাতে হবে। আপনি যদি চিন্তা করেন যে আমি 4টা ফ্রি সার্ভিস করাইলাম, পেইড আর করাইলাম না, তাহলে ভাই আপনার বাইকে যদি কোনো ওয়ারেন্টি ইস্যু হয় ওরাও কিন্তু আপনাকে ঠিকমতো সার্ভিস দিবে না। তাই বাইকের সার্ভিসিংটা সময় মতো এবং প্রপারভাবে মেনটেন করতে হবে। এতে কিন্তু আপনার বাইকের পারফরমেন্সও আপনি ভালো পাবেন, প্লাস আপনি আপডেটেড থাকলেন, এটাই তো ভালো, তাই না? মিরপুরের দিকে আসলেই বৃষ্টির কারণে আটকে যেতে হয়। আর ছোটোবেলায় আমরা পড়ছিলাম বইতে যে উনবর্ষায় দুনো শীত। যে বছর বৃষ্টি বেশি হয় সে বছর শীত কম হয়, আবার যে বছর বৃষ্টি কম হয় সে বছর নাকি শীত বেশি হয়। সেই জায়গা থেকে আমরা বলতেই পারি এবছর আমরা বৃষ্টি মোটামুটি ভালোই পাইছি, তাই শীত কম পাবো। আর মিরপুর আসলে বৃষ্টিতে আটকে যায়, আর আমার বাসার লোকজন বিশ্বাসই করে না যে বৃষ্টিতে আটকে গেছি, কারণ মিরপুরে বৃষ্টি হইলেও আমাদের নিউ মার্কেট এলাকায় আবার বৃষ্টি হয় না। যাই হোক, যেখানে ছিলাম সেখান থেকে আবার কথা শুরু করি মোটরসাইকেলের সার্ভিসিং প্রসঙ্গে। আপনি অবশ্যই মোটরসাইকেলের সার্ভিসিং করবেন, একদম আপনার সার্ভিস বইটা মেনটেন করবেন। তবে হ্যাঁ, কিছু কথাও আছে। সার্ভিস সেন্টারে এমন কিছু কাজ আছে যে কাজগুলো তারা সার্ভিস সেন্টারে করে না। এই কাজগুলো আপনাদেরকে বাহির থেকে করতে হবে। বাহির থেকে করার জন্য তারা কোনোদিন আপনাকে সাজেশনও দিবে না, বা তারা বলবেও না যে হ্যাঁ আপনি কাজগুলো বাহির থেকে করান, কিন্তু আপনার বাইকের ভালোর জন্য আপনার কাজগুলো বাইরে থেকে করে ফেলতে হবে। যেমন মনে করেন এই বাইকের ঘাটটা ঠিক করা, কারণ সার্ভিস সেন্টারে কোনোদিনও তারা ঘাড় খুলে ওয়াশ করে না বা গ্রিস করে না, এটা তাদের করার কথাও না, কারণ ভাই তারা আপনার কাছ থেকে নিবেই মাত্র 700 টাকা।
আর এই 700 টাকায় তারা আপনার বাইকের বেসিক সকল কাজ করে দেবে। আর বাইকের ঘাড় খোলার যে কাজটা, এটা আসলে নিজেই একটা সিঙ্গেল কাজ এবং বেশি সময় সাপেক্ষ এবং প্যারার একটা কাজ। তাই আমি আপনাদেরকে বলবো প্রতি 2-3 হাজার কিলো চলা পর বাইরের কোনো ভালো সার্ভিস সেন্টার থেকে আপনি এটার ঘাড়টারে খুলবেন। ঘাড়ের যে বলগুলো আছে সেগুলোকে প্রপারভাবে গ্রিস করবেন বা কোনো জং টং আছে কিনা এটা খেয়াল করবেন, খেয়াল করে এটারে আবার নতুন করে লাগাই দিবেন। আর এরপরে যেটা বিষয় সেটা হচ্ছে বাজাজের সার্ভিস সেন্টারে ইনজেক্টর ক্লিনার নাই। তারা আপনাকে বলবে যে ইনজেক্টর ক্লিনারের কোনো দরকারও নাই, তারা আসলে খুব নিখুঁতভাবে কাজ করে দেবে। তারপরেও যদি আপনারা পারেন তাহলে প্রতি 4000 বা 5000 কিলো পরপর আপনার ইনজেক্টরটাকে ক্লিন করে নেবেন, আপনার ট্যাঙ্কিটাকে ভালো মতো ওয়াশ করে নেবেন। আমি ট্যাঙ্কিতে মরিচা পড়ার কথা বলতেছি না, কিন্তু আমাদের দেশের তেলের মানের যে অবস্থা, ভয়ঙ্কর লেভেলের ময়লা থাকে। আপনি যদি রেগুলার ট্যাঙ্কি, ফুয়েল পাম্প এগুলো ওয়াশ করেন তাহলে আপনার বাইকের মাইলেজটা ভালো থাকবে। আপনাদের কি মনে আছে ভিডিওর শুরুর দিকে আমি আপনাদেরকে আমার সাইলেন্সারের সাউন্ডটা শোনাইছিলাম? সাইলেন্সারের সাউন্ড শোনানোর কারণ হচ্ছে আপনি যখন বাইকের ট্যাঙ্কি ওয়াশ করবেন, আপনার ফুয়েল পাম্প ওয়াশ করবেন এবং ভালো পাম্প থেকে তেল নেবেন, তখন দেখবেন আপনার বাইকের এক্সস্টের সাউন্ডও চেঞ্জ হয়ে যাবে এবং প্রথম দিকে যে মিষ্টি সাউন্ডটা পাইতেন ওই সাউন্ডটা আবার ফিরে আসবে, যেটা আলহামদুলিল্লাহ এখন আমি পাচ্ছি। অনেক কথা বলে ফেলছি, আবার নতুন কোনো ভিডিওতে আপনাদেরকে এই বাইক সম্পর্কে আবারও নতুন ধারণা দেওয়ার চেষ্টা করব। যেহেতু বাইকটা আমি নিজে চালাচ্ছি এবং লং টাইম চালাবো বলে আশাবাদী, সেহেতু এই বাইকের খুঁটিনাটি অনেক বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে পারবো। আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর নিরাপদে বাইক রাইড করুন। মনে রাখবেন, সেফ রাইড সেভ লাইফ।